নতুন কলেজ, নতুন পরিবেশ। শীতের সকালের স্নিগ্ধ বাতাসের সাথে কলেজ প্রাঙ্গণ জুড়ে এক ধরনের উৎসাহমাখা ব্যস্ততা। নীলিমা ধীরে ধীরে কলেজের গেট পেরিয়ে ভেতরে ঢুকল। তার চোখে মুখে এক ধরনের কৌতূহল আর উৎকণ্ঠা। ক্লাসের রুম খুঁজে বের করা তার জন্য সহজ ছিল না। কারো সঙ্গে কথা বলতে ইতস্তত করছিল সে। এই নতুন জায়গায় কেউ তাকে চেনে না, আর সে কাউকেও চেনে না। নীলিমা লাজুক প্রকৃতির মেয়ে। সে ভীতু নয়, তবে অপরিচিত মানুষদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তার ছোটবেলা কেটেছে ঢাকার উপকণ্ঠের এক শান্ত গ্রামে। শহুরে জীবনের কোলাহলে অভ্যস্ত নয় সে। তার চেহারায় সহজ সরল এক ধরনের সৌন্দর্য, যা অনেকের দৃষ্টি আকর্ষণ করে। কলেজের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তার এক ছেলের সাথে ধাক্কা লাগল। ধাক্কার তীব্রতায় তার বইগুলো মেঝেতে পড়ে গেল। ছেলেটি তখনই হাত বাড়িয়ে বইগুলো তুলতে লাগল। মাফ করবেন, আমি খেয়াল করিনি, ছেলেটি মাথা নিচু করে বলল। না, কোনো সমস্যা নেই, নীলিমা মাথা নিচু করেই বলল, কিন্তু তার গলা কাঁপছিল। ছেলেটির নাম ছিল সায়ান। তার চেহারায় ছিল আত্মবিশ্বাসের ছাপ। সে ক্লাসের একজন সিনিয়র ছাত্র। সায়ান তার বইগুলো তুলে দিয়ে বলল, আপনি হয়তো নতুন। আপনাকে ক্লাসরুমে পৌঁছে দেব? নীলিমা একটু দ্বিধা করলেও মাথা নেড়ে সায়ানের কথায় রাজি হল। ক্লাসে প্রবেশের পর নীলিমা বুঝতে পারল, এই পরিবেশ একেবারেই ভিন্ন। সবাই যেন খুব পরিচিত, খুব স্বচ্ছন্দ। তার পাশের চেয়ারে বসে থাকা একটি মেয়ে হেসে তার দিকে তাকাল। মেয়েটি বলল, তুমি নতুন, তাই তো? হ্যাঁ, নীলিমা উত্তর দিল। আমি আনিকা। তুমি যদি কোনো সাহায্য চাও, আমাকে বলো, মেয়েটি উচ্ছ্বাসের সাথে বলল। নীলিমার মনে একটু সাহস এল। আনিকার সাথে আলাপ শুরু হল। তবে ক্লাসের মাঝে তার নজর বারবার চলে যাচ্ছিল দরজার পাশে দাঁড়িয়ে থাকা সায়ানের দিকে। তার চোখে এক ধরনের শীতলতা ছিল, কিন্তু সেই শীতলতার মাঝেও কিছু ছিল যা তাকে বারবার ভাবাচ্ছিল। ক্লাস শেষে নীলিমা কলেজের লাইব্রেরি ঘুরতে গেল। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে সে কিছু একটা খুঁজছিল, ঠিক তখনই পেছনে থেকে একটি পরিচিত গলা শুনতে পেল। এটা কি খুঁজছিলেন? সেই ঘুরে তাকিয়ে দেখল সায়ান। তার হাতে ছিল একটি বই, যা নীলিমা ঠিক খুঁজছিল। আপনি কিভাবে জানলেন? নীলিমা অবাক হয়ে জিজ্ঞেস করল। আপনার চোখের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবে আপনি কি খুঁজছেন, সায়ান মৃদু হাসল। নীলিমা কিছু বলল না, তবে তার মুখ লাল হয়ে গেল। কয়েকদিন পর নীলিমা বুঝতে পারল যে কলেজে তার নাম ছড়িয়ে পড়েছে। সিনিয়র মেয়েরা তাকে নিয়ে গুজব রটাতে শুরু করল। নতুন মেয়েটা সায়ান ভাইয়ের সাথে মেশার চেষ্টা করছে। একদিন ক্লাস শেষে কলেজের ক্যাফেটেরিয়ায় একদল মেয়ে তাকে ঘিরে দাঁড়াল। তাদের মধ্যে একজন বলল, তোমার সাহস হয় কি করে সায়ান ভাইয়ের সাথে কথা বলার? আমাদের মতো মেয়েরা যেখানে সায়ান ভাইয়ের কাছে পৌঁছতে পারে না, তুমি কিভাবে ভাবলে যে তুমি পারবেন? নীলিমা চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে টুপটাপ পানি পড়ছিল। সে জানত না কিভাবে এসব সামলাবে। ঠিক তখনই পেছনে থেকে একটি গম্ভীর কণ্ঠ শোনা গেল। এই জায়গা কি ঝগড়ার জন্য বানানো হয়েছে? সবাই ঘুরে দেখল সায়ান দাঁড়িয়ে আছে। মেয়েগুলো চুপ করে দাঁড়িয়ে পড়ল। সায়ান এগিয়ে এসে বলল, আপনারা দয়া করে নীলিমাকে একা থাকতে দিন। এভাবে কাউকে অপমান করা ঠিক নয়। সবাই মাথা নিচু করে সরে গেল। নীলিমা একদম নিশ্চুপ। সায়ান বলল, আপনার কোনো ভয় নেই। কেউ আপনাকে আর কিছু বলবে না। নীলিমা বুঝতে পারল, সায়ানের প্রতি তার মনে কিছু একটা অনুভব হচ্ছে। তবে সেই অনুভূতির মানে সে নিজেও জানত না। অপরদিকে সায়ান ও নীলিমার সরলতায় মোহিত হচ্ছিল। কিন্তু তাদের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়াল কলেজের নিয়ম, পারিবারিক বাধা এবং তাদের নিজস্ব দ্বিধা।
নীলিমা লাইব্রেরির দরজা দিয়ে বেরিয়ে এলেও সায়ানের কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কেউ আপনাকে আর কিছু বলবে না। কথাটা ছিল একদম সাধারণ, কিন্তু এর গভীরতায় ছিল এক ধরনের সুরক্ষা। সায়ান যেন তাকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিল। এরপরের দিনগুলোতে নীলিমা নিজেকে একটু অন্যভাবে অনুভব করতে লাগল। কলেজে সে ধীরে ধীরে বন্ধু বানাতে শুরু করল। আনিকা ছিল তার সবচেয়ে কাছের। তবে সে লক্ষ্য করল, সায়ান প্রায়ই তাকে দূর থেকে দেখছে, যেন কিছু বলার জন্য প্রস্তুত, কিন্তু মুখ খুলতে পারছে না। একদিন ক্লাস শেষে আনিকা নীলিমাকে বলল, চলো, তোমাকে এক জায়গায় নিয়ে যাই। কোথায়? ক্যাফেটেরিয়ায়। সায়ান ভাই আমাদের সঙ্গে বসবেন। তিনি তোমার ব্যাপারে আগ্রহী, জানো তো? তুমি এসব কি বলছ? নীলিমার গলা কেঁপে উঠল। যা বলছি সত্যি। তুমি বুঝতেও পার না যে তিনি তোমার প্রতি কতটা যত্নশীল। নীলিমা কিছু বলল না। আনিকা তাকে জোর করে নিয়ে গেল ক্যাফেটেরিয়ায়। সেখানে সায়ান এবং তার কয়েকজন বন্ধু গল্প করছিল। সায়ান নীলিমাকে দেখে মৃদু হাসল। সেই উঠে এসে বলল, এখানে বসুন। নীলিমা একটু সংকোচ নিয়ে বসল। তার মনের মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করছিল। কেমন আছেন? সায়ান সাধারণভাবেই জিজ্ঞেস করল। ভালো, নীলিমা সংক্ষেপে উত্তর দিল। ক্যাফেটেরিয়ায় বসে সবাই মিলে গল্প করতে করতে সময় কেটে গেল। কিন্তু পুরো সময়টাতে সায়ান যেন নীলিমার দিকে আলাদা মনোযোগ দিচ্ছিল। তার কথায় ছিল অদ্ভুত এক আন্তরিকতা, যা নীলিমার মনের ভেতর নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। দিনগুলো যেন মসৃণভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু বাধা এলো একদিন। কলেজের করিডোরে হঠাৎ এক সিনিয়র মেয়ে, নাম তার রিমা, নীলিমার পথ আটকে দাঁড়াল। তুমি কি নিজেকে খুব বড় কিছু মনে করো? তোমার সাহস হয় কি করে সায়ান ভাইয়ের সাথে মেশার? নীলিমা চুপচাপ দাঁড়িয়ে রইল। রিমা তার দিকে তির্যক হাসি দিয়ে বলল, তোমার মতো মেয়েদের আমি ভালো করেই চিনি। বড়লোকের ছেলেদের মুগ্ধ করার জন্য যা খুশি করতে পারো, তাই না? না, আমি কখনোই। নীলিমা কথা শেষ করার আগেই রিমা বলে উঠল, একদম চুপ। আর যদি সায়ান ভাইয়ের আশেপাশে দেখি, তাহলে ভালো হবে না। রিমা গটগট করে চলে গেল, আর নীলিমা ফাঁকা করিডোরে একা দাঁড়িয়ে থাকল। তার চোখ দিয়ে টুপটাপ পানি পড়তে লাগল। সেদিন বিকেলে লাইব্রেরি নীলিমা একা বসেছিল। তার মনের ভেতর সেই কথাগুলো বারবার ফিরে আসছিল। ঠিক তখনই সায়ান তার সামনে এসে দাঁড়াল। আপনি ঠিক আছেন? নীলিমা মুখ তুলে তাকাল। তার চোখ লাল হয়ে গেছে। আপনার কি কোনো সমস্যা হয়েছে? নীলিমা মাথা নেড়ে বলল, না, সব ঠিক আছে। আপনার চোখ বলছে কিছু ঠিক নেই। নীলিমা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার গলা আটকে গেল। শুনুন, আপনাকে কেউ কিছু বললে আমাকে জানান। আমি তাদের দেখে নেব। আপনি কেন এত ভাবছেন? নীলিমা এবার একটু সাহস করে প্রশ্ন করল। সায়ান গভীরভাবে তার দিকে তাকাল। কারণ আপনি আমার জন্য বিশেষ। সেটা আপনার জানার দরকার। নীলিমা চুপ করে রইল। তার মুখের লালিমা যেন আরও বেড়ে গেল। সেদিনের পর থেকে নীলিমার মনে এক ধরনের অস্বস্তি কাজ করতে লাগল। সে অনুভব করল, সায়ানকে সে এড়িয়ে যেতে পারছে না। অপরদিকে সায়ানের ব্যবহার আরও খোলামেলা হয়ে উঠল। কিন্তু তাদের সম্পর্ক নিয়ে গুজব পুরো কলেজে ছড়িয়ে পড়ল। সিনিয়র ছাত্রছাত্রীরা তাকে নানাভাবে হেনস্থা করতে লাগল। একদিন ক্লাস শেষে রিমা এবং তার কয়েকজন বন্ধুরা নীলিমাকে ঘিরে দাঁড়াল। তুমি আবার সায়ান ভাইয়ের সাথে কথা বলেছ, তাই না? রিমা চিৎকার করে উঠল। আমি তো। নীলিমা কথা বলতে পারল না। ঠিক তখনই পেছনে থেকে সায়ানের গলা শোনা গেল। আপনারা কি করছেন? রিমা ঘুরে তাকিয়ে দেখল, সায়ান রাগী চোখে তাকিয়ে আছে। কিছু না, ভাই। আমরা শুধু।
আর যদি কখনো তাকে বিরক্ত করতে দেখি আপনাদের আমি ছেড়ে দেব না। রিমা আর তার বন্ধুরা মাথা নিচু করে চলে গেল। সায়ান নীলিমার দিকে তাকিয়ে বলল, এখন থেকে আপনাকে আমি নিজে দেখব। আপনি একা আর নন। গল্পটি এখান থেকে ধীরে ধীরে তাদের অনুভূতি, বন্ধুত্ব এবং সামাজিক বাধার মধ্য দিয়ে এগিয়ে যাবে। পরবর্তী অংশে তাদের জীবনের নতুন বাঁক এবং আবেগের গভীরতা আরও বাড়ানো হবে। অনুমতি দিলে আমি লিখে যেতে পারি। সায়ানের কথা শোনার পর নীলিমা বুঝল তার জীবন এখন আর আগের মতো নেই। সে একদিকে সায়ানের কথাগুলো মনে গেঁথে রাখছে, অন্যদিকে নিজের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। কলেজের এই গুজব এবং সিনিয়রদের হেনস্থা তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল। কিন্তু সায়ান যেন তাকে শক্তি যোগাচ্ছিল। তার সাহসী মনোভাব এবং অদ্ভুত রকমের আন্তরিকতা নীলিমার মনের গভীরে জায়গা করে নিচ্ছিল। একদিন ক্লাস শেষে আনিকা নীলিমার কাছে এসে বলল, তুমি কি সত্যিই এভাবে চুপচাপ থাকতেই চাও? এই কলেজে যদি টিকে থাকতে হয় তাহলে কিছুটা শক্ত হতে হবে। কিন্তু কিভাবে? আমি তো কাউকে আঘাত করতে পারি না, নীলিমা মৃদু কণ্ঠে বলল। তুমি আঘাত করবে না, কিন্তু তোমার ভেতরের ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। তুমি যতক্ষণ নিজের ভয়কে জয় করতে না পারবে ততক্ষণ এমন হেনস্থা বন্ধ হবে না। আনিকাকে ধন্যবাদ জানিয়ে নীলিমা মনে মনে প্রতিজ্ঞা করল সে আর চুপচাপ থাকবে না। পরের দিন কলেজের করিডোরে রিমা এবং তার দল আবার নীলিমার সামনে এসে দাঁড়াল। রিমা বিদ্রূপের সুরে বলল, তুমি কি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করো? সায়ান ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য আমরা তোমাকে ছাড় দেব? নীলিমা এবার রিমার চোখে চোখ রেখে বলল, আপনারা আমাকে ভয় দেখিয়ে চুপ করাতে পারবেন না। আমি জানি আমি কোনো ভুল করিনি। আর সায়ান ভাই যেভাবে আমাকে সম্মান দিয়েছেন সেটার মান রাখতে আমি লড়াই করতে রাজি আছি। রিমা হতবাক হয়ে গেল। এতদিন সে ভেবেছিল নীলিমা একদম দুর্বল এবং ভীত। কিন্তু তার এই সাহসী উত্তর শুনে রিমার দল চুপ হয়ে গেল। ঠিক তখনই সায়ান করিডোরের এক প্রান্ত থেকে এসে বলল, সব ঠিক আছে তো? রিমা দ্রুত সরে গেল। সায়ান নীলিমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি সাহসী হয়ে উঠছ। এটা ভালো। আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে সবসময় সাহস দিয়েছেন, নীলিমা বলল। সায়ান আর নীলিমার মধ্যে যে দূরত্ব ছিল তা ক্রমেই কমতে শুরু করল। তারা প্রায় লাইব্রেরি একসঙ্গে সময় কাটাত। নীলিমা প্রথমে একটু দ্বিধাগ্রস্ত থাকলেও ধীরে ধীরে সে সায়ানের উপস্থিতিতে স্বস্তি বোধ করত। একদিন লাইব্রেরি বসে সায়ান হঠাৎ বলল, নীলিমা, তুমি জানো কি তোমার সরলতা আমাকে মুগ্ধ করে? নীলিমা লজ্জায় মুখ নামিয়ে বলল, আমি তো খুব সাধারণ। সাধারণ বলে কিছু নেই। মানুষ তার মন এবং আচরণ দিয়ে অসাধারণ হয়ে ওঠে। আর তুমি সেই মানুষদের একজন। সায়ান তার দিকে গভীরভাবে তাকিয়ে বলল। নীলিমা ভীষণ লজ্জা পেল। তার হৃদয় যেন ধুকপুক করে উঠল। কিন্তু তাদের এই ক্রমবর্ধমান সম্পর্ক সহজ ছিল না। কলেজের নিয়ম অনুযায়ী সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের এমন ঘনিষ্ঠতা নিয়ে অনেক প্রশ্ন উঠল। শিক্ষক এবং ছাত্রদের মধ্যে গুঞ্জন শুরু হল। একদিন ক্লাস শেষে সায়ানকে অধ্যক্ষ ডেকে পাঠালেন। তিনি বললেন, তোমার সম্পর্কে কিছু অভিযোগ এসেছে। তোমার এবং এক জুনিয়র ছাত্রীর ঘনিষ্ঠতার কথা আমরা শুনেছি। কলেজের পরিবেশ ঠিক রাখার জন্য তোমাকে সাবধান থাকতে হবে। সায়ান শান্তভাবে বলল, স্যার, আমার এবং নীলিমার সম্পর্কে কোনো ভুল ধারণা যেন তৈরি না হয়। আমরা শুধুমাত্র ভালো বন্ধু এবং আমি তার পাশে আছি একজন সাপোর্ট সিস্টেম হিসেবে। অধ্যক্ষ কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি যা বলছো সেটি যেন তোমার কাজের মাধ্যমে প্রমাণিত হয়। সাবধান থেকো। এদিকে রিমা এবং তার দল বিষয়টিকে আরও বড় করে তোলার চেষ্টা করছিল। তারা নীলিমাকে ভয় দেখাতে নতুন নতুন উপায় বের করছিল।
কিন্তু নীলিমা এবার আর ভীত ছিল না। সে জানত তার পাশে সায়ান আছে, আর তার এই সাহসই তাদের সম্পর্ককে আরও গভীর করছিল। সায়ান আর নীলিমার বন্ধুত্বের সম্পর্ক গভীর হতে থাকল। কলেজের লাইব্রেরি, ক্যাম্পাসের করিডোর কিংবা ক্লাসের ফাঁকে তাদের ছোট ছোট আলাপগুলো যেন একে অপরের জীবনের অংশ হয়ে উঠছিল। তবে এই সম্পর্কের গভীরতা তাদের দুজনেরই মনকে দ্বিধার মধ্যে ফেলে দিচ্ছিল। নীলিমা জানত সে সায়ানের প্রতি দুর্বল হয়ে পড়ছে, কিন্তু তার মন বারবার তাকে প্রশ্ন করত, এটা কি ঠিক হচ্ছে? সায়ান কি আমাকে নিয়ে একইভাবে ভাবে, নাকি আমি একাই ভাবছি? অন্যদিকে সায়ানও নিজের অনুভূতি নিয়ে দ্বিধায় ছিল। সে নীলিমার প্রতি এক ধরনের দায়িত্ব অনুভব করত, কিন্তু সেই দায়িত্ব কি কেবল বন্ধুত্বের, নাকি এর চেয়েও বেশি কিছু? একদিন লাইব্রেরি বসে নীলিমা চুপচাপ বই পড়ছিল। সায়ান এসে তার পাশে বসল। কিছুক্ষণ নীরব থাকার পর সে বলল, তোমাকে কিছু একটা বলার আছে। নীলিমা বই বন্ধ করে তার দিকে তাকাল। কি বলবেন? আমি জানি না কিভাবে বলবো, তবে মনে হচ্ছে তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে বিশেষ। আমি অনুভব করছি তোমার সাথে কথা বললে আমি যেন অন্য রকম হয়ে যাই। এটা কি স্বাভাবিক? নীলিমার গাল লাল হয়ে গেল। সে চোখ নামিয়ে বলল, আমি জানি না। সায়ান হেসে বলল, তুমি সবসময় এত সরল উত্তর দাও, সেটা আমাকে আরও মুগ্ধ করে। এদিকে রিমা তাদের সম্পর্কের এই ঘনিষ্ঠতা মেনে নিতে পারছিল না। সে বুঝতে পারছিল নীলিমার প্রতি সায়ানের বিশেষ মনোযোগ তাকে আরও ক্ষিপ্ত করে তুলেছে। একদিন রিমা তার বন্ধুদের নিয়ে পরিকল্পনা করল, এই মেয়েটাকে শিক্ষা দিতে হবে। সায়ানের জীবন থেকে ওকে সরাতে হবে, না হলে আমি কখনোই শান্তি পাব না। পরের দিন ক্লাস শেষ হওয়ার পর রিমা এবং তার বন্ধুরা করিডোরে নীলিমার পথ আটকাল। তুমি কি ভাবছ এই কলেজে তুমি রাজত্ব করবে? সায়ান ভাই তোমার মতো সাধারণ মেয়ের দিকে কখনোই ফিরে তাকাবে না, রিমা বলল। নীলিমা কিছু বলল না। তার হাত কাঁপছিল, কিন্তু সে এবার নিজেকে স্থির রাখার চেষ্টা করল। তোমার সাহস তো কম নয়, রিমা আরও এক ধাপ এগিয়ে বলল। আমরা যদি চাই তোমার এই কলেজে আসা বন্ধ হয়ে যাবে। এই সম্পর্ক টিকবে না। তুমি কেবল নিজের অপমান ডেকে আনছ। ঠিক তখন পেছনে থেকে গম্ভীর কণ্ঠ শোনা গেল, কিসের সম্পর্কের কথা বলছ? সবাই ঘুরে তাকিয়ে দেখল সায়ান দাঁড়িয়ে আছে। তার মুখে ছিল প্রচণ্ড রাগ। আপনারা কি মনে করেন আমি এত দুর্বল যে আমার পাশে কে থাকবে সেটা আমি নিজে ঠিক করতে পারব না? রিমা চুপ করে রইল। তার মুখ লাল হয়ে গেল অপমানে। নীলিমা, চলো। এই জায়গা তোমার জন্য নয়, সায়ান বলল। নীলিমা চুপচাপ তার পেছনে পেছনে হাঁটতে লাগল। পরের কয়েকদিন রিমা আর কোনো ঝামেলা করল না। কিন্তু নীলিমার মনে তখনও সেই ঘটনার রেশ রয়ে গেছে। একদিন ক্লাস শেষে সায়ান তাকে বলল, আজ বিকেলে কিছু সময় পাবে? কেন? নীলিমা জিজ্ঞাসা করল। ক্যাম্পাসের বাইরে একটু হাঁটতে চাই, যদি আপত্তি না থাকে। নীলিমা প্রথমে একটু দ্বিধা করলেও শেষমেশ রাজি হল। বিকেলে তারা শহরের এক নির্জন পার্কে গেল। চারপাশে গাছগাছালি, পাখির ডাক আর হালকা শীতল বাতাস যেন তাদের মধ্যে নতুন অনুভূতি জাগিয়ে তুলছিল। নীলিমা, সায়ান ধীরে ধীরে বলল, তোমাকে কিছু একটা বলতে চাই, কিন্তু জানি না তুমি কিভাবে নেবে। নীলিমা তাকালো তার দিকে। বলুন। আমি জানি আমাদের সম্পর্ক নিয়ে অনেকেই অনেক কিছু বলছে, কিন্তু আমি যা অনুভব করি সেটা কাউকে বুঝিয়ে বলতে পারবো না। আমি কেবল বলতে চাই তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নীলিমা কিছু বলল না। তার হৃদয় যেন দ্রুত লাফাচ্ছিল। তুমি কি এই বন্ধুত্বের বাইরে আমাদের সম্পর্কে আর কিছু ভাবতে পারো?
নীলিমার মুখে লজ্জার ছাপ ফুটে উঠল। কিন্তু তার মনে হল সায়ানের কথাগুলো তার মনের কথারই প্রতিধ্বনি। সেদিনের পর থেকে তাদের সম্পর্ক নতুন দিকে মোড় নিল। তারা একে অপরের কাছে স্বীকার করল তাদের বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসায় রূপ নিয়েছে। তবে সেই ভালোবাসা প্রকাশ করার পথ এত সহজ ছিল না। তাদের সামনে ছিল সমাজের বাধা, কলেজের নিয়ম এবং চারপাশের মানুষের গুজব। কিন্তু সায়ান এবং নীলিমা প্রতিজ্ঞা করল তারা একে অপরের পাশে থাকবে এবং সব বাধা অতিক্রম করবে। সায়ান আর নীলিমার মধ্যে যে সম্পর্কটি তৈরি হয়েছিল তা যেন এক ধরনের নীরব প্রতিজ্ঞা। তারা দুজনেই বুঝতে পেরেছিল যে ভালোবাসা শুধু অনুভূতির নয়, বরং একে অপরকে সম্মান এবং সাহস জোগানোরও মাধ্যম। তবে সেই ভালোবাসার পথ কখনোই মসৃণ ছিল না। কয়েকদিন পর ক্লাস শেষে অধ্যক্ষ আবার সায়ানকে তার অফিসে ডেকে পাঠালেন। সায়ান, তোমাকে আমি আরেকবার সাবধান করছি, অধ্যক্ষ কঠোর গলায় বললেন। তোমার এবং নীলিমার সম্পর্ক নিয়ে কলেজে গুজব ছড়াচ্ছে। এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। তুমি একজন সিনিয়র, তোমার দায়িত্ব রয়েছে পরিবেশ ঠিক রাখা। সায়ান শান্ত গলায় বলল, স্যার, আমি বুঝতে পারছি আপনার উদ্বেগ। কিন্তু আমি যা করছি তা কোনো নিয়ম ভঙ্গ করছে না। নীলিমা আমার ভালো বন্ধু, আর আমি তার পাশে থাকব। অধ্যক্ষ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি আশা করি তুমি নিজেকে নিয়ন্ত্রণে রাখবে। তোমার ভবিষ্যতের কথা ভাবো। অফিস থেকে বেরিয়ে সায়ান গভীরভাবে চিন্তা করল। সে জানত তার এবং নীলিমার সম্পর্কটা সহজ হবে না। কিন্তু এই ভালোবাসাকে অস্বীকার করা তার পক্ষে অসম্ভব। অন্যদিকে রিমা এবং তার দল এই সম্পর্ককে একদমই মেনে নিতে পারছিল না। রিমা ঠিক করল এবার সে এমন কিছু করবে যাতে নীলিমা নিজে থেকেই সায়ানের কাছ থেকে দূরে সরে যায়। একদিন দুপুরে ক্যাম্পাসের এক নির্জন জায়গায় রিমা এবং তার বন্ধুরা নীলিমাকে ধরে নিয়ে গেল। তুমি কি ভাবছ তুমি এখানে শান্তিতে থাকতে পারবে? সায়ান ভাই আমাদের সবার স্বপ্ন, আর তুমি সেই স্বপ্ন ধ্বংস করার চেষ্টা করছ, রিমা রাগী কণ্ঠে বলল। আমি কারো স্বপ্ন ধ্বংস করার চেষ্টা করিনি, নীলিমা শান্ত গলায় বলল। তাহলে কেন তুমি সায়ানের সাথে মিশছ? তুমি কি জানো না তার জীবনে তোমার মতো মেয়েদের জায়গা নেই? নীলিমা এবার সাহস করে বলল, আমি কারো অনুমতি নিয়ে সায়ানের সাথে মিশি না। আর আমার মনে হয় না ভালোবাসা কারো সামাজিক অবস্থানের ওপর নির্ভর করে। রিমা রেগে গিয়ে তার হাত ধরে টান দিল। তোমার এই সাহস কতদিন থাকে সেটা দেখে নেব। ঠিক তখনই পেছনে থেকে সায়ানের কণ্ঠ শোনা গেল। তোমরা কি করছ? রিমা চমকে উঠে সায়ানের দিকে তাকাল। তার মুখে ভয় আর অপরাধবোধ ফুটে উঠল। তুমি জানো আমি অন্যায়ের প্রতিবাদ করি। আর তোমরা যদি আবার নীলিমাকে বিরক্ত করো তাহলে আমি কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করব। রিমা এবং তার দল তাড়াতাড়ি সরে গেল। সায়ান নীলিমার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো? নীলিমা মাথা নেড়ে বলল, আমি ঠিক আছি। কিন্তু আমাদের সম্পর্ক নিয়ে কেন এত ঝামেলা হচ্ছে? কারণ আমরা সত্যিকারের ভালোবাসার পথে হাঁটছি। আর সেই পথ কখনো সহজ হয় না, সায়ান বলল। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের কেবল নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। নীলিমার চোখে জল জমে গেল। সে অনুভব করল এই মানুষটির পাশে থাকাই তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। এরই মধ্যে তাদের সম্পর্ক নিয়ে পরিবারেও কথা উঠতে শুরু করল। নীলিমার মা একদিন তাকে ডেকে বললেন, নীলু, তুমি কি জানো কলেজে তোমার নামে কী সব গুজব ছড়াচ্ছে? মা, আমি জানি। কিন্তু আমি কোনো ভুল করিনি, নীলিমা দৃঢ় কণ্ঠে বলল। তুমি কি বুঝতে পারছ এভাবে চললে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে? মা, আমি জানি আপনি চিন্তিত।
কিন্তু আমি আমার সিদ্ধান্তে স্থির। সায়ান আমার পাশে আছে, আর আমি তার পাশে থাকব। তার মায়ের মুখে উদ্বেগের ছাপ ফুটে উঠল। তোমার ভালো যেন হয়, মা। আমি শুধু এটুকুই চাই। সায়ান এবং নীলিমা একদিন কলেজের পার্কে বসেছিল। চারপাশে নির্জনতা। সায়ান বলল, নীলিমা, আমরা যে ভালোবাসা বেছে নিয়েছি তা সহজ নয়। কিন্তু আমি চাই, তুমি জানো, আমি তোমার জন্য যে কোনো বাধা পেরোতে প্রস্তুত। নীলিমা তার দিকে তাকাল। আমি জানি। আর আমিও তোমার পাশে থাকব, যতই কঠিন হোক না কেন। সেদিন তারা প্রতিজ্ঞা করল, তারা একে অপরকে কখনো ছেড়ে যাবে না। তাদের ভালোবাসা হবে সমস্ত বাধাকে অতিক্রম করার এক অদম্য শক্তি। নীলিমা আর সায়ানের প্রতিজ্ঞার পর দিনগুলো যেন একটু অন্যরকম হয়ে উঠল। তারা একে অপরকে সময় দেওয়ার পাশাপাশি নিজেদের লক্ষ্যগুলোতেও মনোযোগ দিচ্ছিল। তবে তাদের এই সম্পর্কের কথা যেন কলেজের গণ্ডি পেরিয়ে সমাজে আলোচনা শুরু করল। একদিন অধ্যক্ষ একটি সভায় ঘোষণা করলেন, কলেজের শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক বা গুজব ছড়ানো হলে তা কঠোরভাবে দেখা হবে। সায়ান জানত, এই ঘোষণা আসলে তাকে এবং নীলিমাকে উদ্দেশ্য করেই দেওয়া। সেদিন ক্লাস শেষে সে অধ্যক্ষের অফিসে গিয়ে বলল, স্যার, আমি আপনার সিদ্ধান্ত সম্মান করি। তবে আমি এবং নীলিমা কোনো নিয়ম ভঙ্গ করিনি। আমাদের সম্পর্ক এমন কিছু নয় যা কলেজের পরিবেশ নষ্ট করবে। অধ্যক্ষ চশমা খুলে বললেন, সায়ান, আমি তোমার সাহসিকতাকে সম্মান করি। কিন্তু ভালোবাসার জন্য সময় ও স্থান নির্বাচন গুরুত্বপূর্ণ। তোমার উচিত ভবিষ্যৎ নিয়ে ভাবা। আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন, স্যার। তবে আমার এবং নীলিমার সম্পর্কের প্রতি সম্মান আশা করছি, সায়ান দৃঢ় কণ্ঠে বলল। অধ্যক্ষ কিছুক্ষণ চুপ থেকে মাথা নেড়ে তাকে সরে যেতে বললেন। রিমা নিজের অপমান সহজে ভুলতে পারেনি। সে আরেকটি পরিকল্পনা করল। একদিন সে তার বন্ধুদের নিয়ে সায়ান এবং নীলিমার একটি ছবি তোলার ব্যবস্থা করল। লাইব্রেরির এক কোণে বসে তারা কথা বলছিল, তখনই রিমা আড়াল থেকে তাদের ছবি তুলে ফেলল। এবার এই ছবি কলেজে ছড়িয়ে দেব, রিমা বলল। দেখি কিভাবে এই সম্পর্ক টিকে থাকে। পরদিন সকালে কলেজের নোটিশ বোর্ডে ছবিগুলো ঝুলেছিল। সব ছাত্রছাত্রী এবং শিক্ষকরা সেটি দেখতে পেল। পুরো কলেজ জুড়ে গুঞ্জন শুরু হল। নীলিমা যখন ছবিগুলো দেখল, তার হাত কাঁপতে শুরু করল। সে ভেবে পাচ্ছিল না কি করবে। সায়ান দ্রুত এসে তাকে বলল, তুমি ভয় পেও না। আমি জানি এটা কে করেছে। আমি এটা বন্ধ করব। সায়ান সরাসরি অধ্যক্ষের অফিসে গেল এবং বলল, স্যার, কলেজের একজন শিক্ষার্থী আমাদের সম্মান নষ্ট করার চেষ্টা করছে। আমি চাই আপনি এই বিষয়ে ব্যবস্থা নিন। অধ্যক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিলেন এবং ঘটনার তদন্ত শুরু করলেন। রিমার নাম সামনে আসতেই তাকে ডেকে পাঠানো হল। আপনি কি জানেন, এই কাজের জন্য আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে? অধ্যক্ষ কঠোর কণ্ঠে বললেন। রিমা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার মুখে কোনো শব্দ বের হচ্ছিল না। অধ্যক্ষ সায়ান এবং নীলিমাকে বললেন, আপনাদের জন্য যে গুজব ছড়ানো হয়েছিল তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে আমি আপনাদের অনুরোধ করব, ভবিষ্যতে যেন এমন কোনো কাজ না হয় যা কলেজের পরিবেশে প্রভাব ফেলে। কলেজে এই ঘটনা ঘটার পর বিষয়টি নীলিমার পরিবারেও ছড়িয়ে পড়ল। তার মা তাকে ডেকে বললেন, নীলু, তুমি কি জানো তুমি আমাদের মানসম্মান কিভাবে নষ্ট করছো? তোমার জন্য পাড়া প্রতিবেশীরাও কথা বলছে। মা, আমি জানি। কিন্তু আমার আর সায়ানের সম্পর্ক নিয়ে যা বলা হচ্ছে তা সত্য নয়। আমরা একে অপরকে সম্মান করি এবং কোনো ভুল করিনি, নীলিমা বলল। তাহলে এই সম্পর্ক কেন বজায় রাখবে? তার মা বললেন, কারণ
এটা আমার জীবনের সবচেয়ে সত্য অনুভূতি। আমি সায়ানকে ছেড়ে থাকতে পারবো না, মা। আমি চাই আপনি আমাদের বুঝুন, নীলিমা কান্নার গলায় বলল। তার মা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তুমি যদি তোমার জীবনের দায়িত্ব নিতে পারো তাহলে আমি আর বাধা দেব না। কিন্তু তোমাকে খুব সাবধানে পা ফেলতে হবে। সায়ান এবং নীলিমা বুঝতে পারল তাদের সম্পর্কের পথে বাধা অনেক, কিন্তু তারা একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করল। একদিন কলেজের পার্কে বসে সায়ান বলল, আমরা জানি না ভবিষ্যতে কি হবে, তবে আমি প্রতিজ্ঞা করছি যতক্ষণ আমার ক্ষমতা আছে আমি তোমাকে সুরক্ষা দেব। নীলিমা তার দিকে তাকিয়ে বলল, আমাদের ভালোবাসা যদি সত্য হয় তাহলে এই পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। সেদিন তাদের ভালোবাসার গল্পের নতুন অধ্যায় শুরু হল। সায়ান আর নীলিমার সম্পর্ক এখনও টিকে আছে, তবে তাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসতে শুরু করেছে। কলেজে এবং পরিবারে তাদের ভালোবাসা নিয়ে চলা আলোচনা যেন এক মুহূর্তের জন্য থামছে না। তবুও তারা একে অপরের প্রতি বিশ্বাস ধরে রেখেছে। একদিন ক্লাস শেষে নোটিশ বোর্ডে একটি নতুন ঘোষণা দেওয়া হল। কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতাটি হবে 2 দলে, যেখানে সিনিয়র আর জুনিয়র একসঙ্গে অংশ নেবে। নীলিমা জানত বিতর্কে অংশ নেওয়া তার পক্ষে সহজ হবে না। সে স্বভাবতই লাজুক, কিন্তু আনিকা তাকে উৎসাহিত করল। তুমি যদি এই প্রতিযোগিতায় অংশ নাও তাহলে নিজের শক্তি প্রমাণ করতে পারবে। আর সবচেয়ে ভালো বিষয় হল সিনিয়র দলে তোমার সায়ান ভাই থাকবে। এই কথায় নীলিমা একটু লজ্জা পেলেও সাহস পেল। সে ঠিক করল প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হল। সায়ান আর নীলিমা একই দলে পড়েছিল। দুজন একসঙ্গে সময় কাটিয়ে নিজেদের পয়েন্ট সাজানোর কাজ করছিল। তাদের মধ্যে কথার বিনিময়ে হাসি আর চোখে চোখ পড়ার মুহূর্তগুলো আরও বেশি অন্তরঙ্গ হয়ে উঠছিল। একদিন সন্ধ্যায় কলেজের লাইব্রেরি, তারা নিজেদের বিষয়বস্তু নিয়ে কাজ করছিল। হঠাৎ নীলিমা বলল, আপনার মনে হয় আমরা এই বিতর্কে জিততে পারব? সায়ান মৃদু হাসল। আমরা শুধু জিতব না, আমরা নিজেদের প্রমাণও করব। তোমার ওপর আমার ভরসা আছে, নীলিমা। নীলিমা এই কথায় লজ্জায় মাথা নামিয়ে নিল। কিন্তু তার মনে হল সে সায়ানের ভরসার প্রতিদান দিতে চাই। প্রতিযোগিতার দিন এল। পুরো কলেজ যেন উৎসবমুখর হয়ে উঠল। অডিটোরিয়ামে সবাই জড়ো হল। বিচারক প্যানেলেও ছিলেন কলেজের সেরা শিক্ষকরা। প্রথম রাউন্ডে নীলিমা কিছুটা নার্ভাস থাকলেও সায়ানের সাপোর্ট তাকে সাহস দিল। সে নিজেকে প্রমাণ করল তার যুক্তি দিয়ে। দর্শকদের মধ্যে অনেকেই তার কথা শুনে প্রশংসা করল। রিমা এবং তার দল দূর থেকে সব দেখছিল। তারা পুরোপুরি চুপ হয়ে গিয়েছিল। শেষ রাউন্ডে সায়ান এবং নীলিমার টিম জয়লাভ করল। পুরো অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ল। প্রতিযোগিতা শেষে কলেজের অধ্যক্ষ তাদের দলের প্রশংসা করলেন। নীলিমা এত আনন্দিত ছিল যে তার চোখে জল চলে এসেছিল। সায়ান তার পাশে এসে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, আমি বলেছিলাম আমরা জিতব। আপনার জন্যই সম্ভব হয়েছে, নীলিমা লজ্জায় বলল। না, এটা তোমার নিজের দক্ষতা। তুমি নিজেকে প্রমাণ করেছ, নীলিমা। আর এই সাহস তোমাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে। নীলিমা কিছু বলল না, কিন্তু তার মনে হল সায়ানের কথা তার জীবনের সবথেকে বড় পুরস্কার। তাদের জয়ের পর রিমা আবার নতুন একটি ষড়যন্ত্র করতে শুরু করল। এবার সে ঠিক করল নীলিমার পরিবারের কাছে মিথ্যা তথ্য পাঠাবে। রিমা একটি চিঠি লিখে নীলিমার বাবার কাছে পাঠাল। সেখানে লেখা ছিল, আপনার মেয়ে কলেজে একজন ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। এই সম্পর্ক আপনার পরিবারের সম্মান নষ্ট করছে। আপনি তার ওপর নজর দিন। নীলিমার বাবা চিঠিটি পেয়ে খুব রেগে গেলেন। তিনি সেদিনই নীলিমাকে ডেকে বললেন,
তোমার সম্পর্কে এসব কি শুনছি? বাবা, আপনি যা শুনেছেন তা সত্য নয়। আমি কারো সম্মান নষ্ট করিনি, নীলিমা কান্নার গলায় বলল। তাহলে এই চিঠি কে পাঠিয়েছে? তুমি কি বলতে পারো? আমি জানি না, বাবা। তবে আমি শুধু এটুকু বলতে পারি, আমি যা করছি তা কোনো ভুল নয়। তার বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি চাই তুমি সঠিক সিদ্ধান্ত নাও। যদি তুমি আমার কথায় বিশ্বাস করো, তাহলে নিজের জীবনের প্রতি সতর্ক হও। নীলিমা জানত এই পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। সে সিদ্ধান্ত নিল এই বিষয়টি নিয়ে সায়ানের সাথে কথা বলবে। পরের দিন তারা কলেজের পার্কে বসে কথা বলল। নীলিমা পুরো বিষয়টি খুলে বলল। আমি জানি না কিভাবে এই সমস্যার সমাধান করব, সে বলল। সায়ান তার দিকে তাকিয়ে বলল, আমরা যদি নিজেদের মধ্যে বিশ্বাস রাখতে পারি, তাহলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুমি তোমার পরিবারের সম্মান বজায় রাখো। আমি তোমার পাশে আছি। নীলিমা তার কথায় একটু শান্তি পেল। নীলিমা আর সায়ানের সম্পর্ক ধীরে ধীরে আরও দৃঢ় হয়ে উঠছিল, কিন্তু সেই সাথে তাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসছিল। কলেজে তাদের জয় এবং বন্ধুত্ব তাদের মধ্যে নতুন আশা জাগালেও রিমার মতো মানুষদের ষড়যন্ত্র এবং পারিবারিক চাপ তাদের প্রতিনিয়ত পরীক্ষা নিচ্ছিল। একদিন সকালে নীলিমার মা তাকে ডেকে বললেন, নীলু, তোমাকে কিছু বলতে চাই। বলুন, মা। তোমার বাবা চান তুমি এই বছর কলেজের পর ঢাকার বাইরে গিয়ে পড়াশোনা করো। তোমার ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীলিমার মুখ শুকিয়ে গেল। সে বুঝতে পারছিল এটি তার বাবা মায়ের পরিকল্পিত সিদ্ধান্ত, যাতে সে সায়ানের কাছ থেকে দূরে থাকতে বাধ্য হয়। কিন্তু মা, আমার কলেজের পড়া তো এখানেই চলছে। এই মুহূর্তে তো অন্য কোথাও যাওয়া সম্ভব নয়। সব কিছু সম্ভব, মা। আমরা তোমার ভালো চাই বলেই এমন করছি। তুমি আমাদের সিদ্ধান্তে রাজি হও। নীলিমা কিছু বলল না। সে জানত এই মুহূর্তে তাকে মনের শক্তি ধরে রাখতে হবে। ক্লাস শেষে পার্কে বসে নীলিমা বিষয়টি সায়ানকে জানাল। তোমার পরিবার চায় তুমি অন্য জায়গায় গিয়ে পড়াশোনা করো? সায়ান একটু সময় নিয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, নীলিমা মৃদু কণ্ঠে বলল। তারা চায় আমি যেন তোমার কাছ থেকে দূরে থাকি। আমি জানি না কি করব। সায়ান কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, তোমার পরিবারের ইচ্ছাকে সম্মান জানানো উচিত। কিন্তু তুমি যেখানেই যাও না কেন, আমি সবসময় তোমার পাশে থাকব। দূরত্ব আমাদের ভালোবাসাকে কমাতে পারবে না। কিন্তু যদি কোনো কিন্তু নেই, নীলিমা। আমরা আমাদের ভালোবাসায় বিশ্বাস রাখব। তুমিই তো বলেছিলে ভালোবাসা সত্য হলে তা কোনো বাধায় থেমে থাকে না। নীলিমা সায়ানের কথায় সাহস পেল। অবশেষে সেই দিন এল যখন নীলিমাকে ঢাকার বাইরে যেতে হল। তার মা তাকে স্টেশনে নিয়ে গেলেন। আনিকা, সায়ান এবং তার কয়েকজন বন্ধু বিদায় জানাতে স্টেশনে উপস্থিত ছিল। তুমি কি সত্যি যাচ্ছ? আনিকা বলল। তার চোখে জল ছিল। হ্যাঁ, নীলিমা মৃদু হাসল। কিন্তু আমি ফিরে আসব যখন সময় হবে। সায়ান কিছু বলল না। সে কেবল নীলিমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। তুমি ভালো থেকো, সে বলল। তুমিও, নীলিমা বলল। তার চোখে জল জমেছিল, কিন্তু সে নিজের অনুভূতি চেপে রাখল। ট্রেন ছেড়ে দিলে নীলিমা জানালার পাশে বসে সায়ানের দিকে তাকাল। সে হাত নাড়ছিল এবং তার চোখে সেই চিরপরিচিত দৃঢ়তা ছিল। নীলিমা ঢাকার বাইরে গিয়ে নতুন জায়গায় পড়াশোনা শুরু করল। কিন্তু তার মন সবসময় সায়ানের কথা ভেবে বিভোর থাকত। সে প্রায়ই সায়ানের সাথে ফোনে কথা বলত এবং তাদের কথাগুলো যেন তাদের দূরত্বকে মুছে দিত। একদিন রাতে ফোনে সায়ান বলল, তুমি জানো, এই দূরত্ব কেবল আমাদের ভালোবাসাকে শক্তিশালী করছে। আমি প্রতিদিন গুনছি
কবে তুমি ফিরে আসবে আমি জানি, আর সেই দিনটির অপেক্ষায় আছি, নীলিমা বলল। তাদের মধ্যে এই দৃঢ় বিশ্বাস এবং ভালোবাসার টান তাদের জীবনের প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি যোগাচ্ছিল। তবে রিমা এত সহজে হাল ছাড়ল না। সে একটি চিঠি পাঠাল নীলিমার নতুন কলেজে। চিঠিতে লেখা ছিল, আপনার কলেজের এক ছাত্রী অন্য কলেজে তার খারাপ কাজের জন্য পরিচিত। সাবধান থাকুন। এই চিঠি নীলিমার শিক্ষকদের হাতে পড়ল। তারা নীলিমাকে ডেকে পাঠাল এবং জিজ্ঞাসা করল, এটা কি সত্য? নীলিমা হতভম্ব হয়ে পড়ল। সে জানত এটি রিমার কাজ। যখন এই খবর সায়ানের কাছে পৌঁছাল, সে সাথে সাথেই রিমার কাছে গিয়ে বলল, তুমি এইবার তোমার সীমা অতিক্রম করেছ। আমি এবার তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। রিমা প্রথমে ভয় পেয়ে গেল। তবে সে নিজেকে সামলে বলল, তুমি তো কিছুই প্রমাণ করতে পারবে না। আমি প্রমাণের অপেক্ষায় নেই। তুমি যা করেছ তার ফল ভুগতে প্রস্তুত থাকো, সায়ান দৃঢ় কণ্ঠে বলল। অন্যদিকে নীলিমা তার শিক্ষকদের কাছে বলল, আমি আপনাদের কাছে প্রমাণ করতে পারব আমি কোনো অন্যায় করিনি। যদি প্রয়োজন হয় আমার পরিবারের সাথে যোগাযোগ করুন। তার আত্মবিশ্বাস দেখে শিক্ষকরা বিশ্বাস করলেন চিঠির অভিযোগ মিথ্যে। গল্পটি এখান থেকে তাদের সম্পর্কের আরও কঠিন পরীক্ষা এবং নতুন বাঁক নিয়ে এগিয়ে যাবে। ভালোবাসার এই যাত্রায় তারা কিভাবে নিজেদের প্রমাণ করবে এবং তাদের ভবিষ্যৎ ঠিক করবে, সেটাই গল্পের মূল মোড়। আপনার অনুমতি পেলে আমি এই ধারাবাহিকতায় পরবর্তী অংশ তৈরি করব। নীলিমা এবং সায়ানের ভালোবাসা ধীরে ধীরে জীবনের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আরও গভীর হয়ে উঠছিল। রিমার ষড়যন্ত্র, পারিবারিক চাপ এবং সমাজের বাধা সবকিছুই যেন তাদের সম্পর্ককে পরীক্ষার মুখে ফেলেছিল। কিন্তু এই দুই তরুণী তাদের ভালোবাসার প্রতি এতটাই আস্থাশীল ছিল যে তারা প্রতিটি বাধাকে শক্তিতে রূপান্তরিত করছিল। ঢাকার বাইরে নতুন কলেজে শুরু হওয়া জীবন নীলিমার জন্য একদম ভিন্ন রকম ছিল। সে একদিকে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, অন্যদিকে সায়ানের প্রতি তার মনের টান তাকে প্রতিদিন শক্তি দিচ্ছিল। প্রতিদিন সন্ধ্যায় তাদের ফোনে কথা হতো। সেই কথাগুলো যেন দূরত্বকে মুছে দিত। আজ ক্লাস কেমন হলো? সায়ান একদিন জিজ্ঞাসা করল। ভালোই ছিল, কিন্তু মাঝে মাঝে মনে হয় এই দূরত্ব সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে, নীলিমা মৃদু গলায় বলল। তুমি জানো এই দূরত্ব একদিন শেষ হবে। আর তখন আমরা একে অপরের কাছাকাছি থাকব, এমনভাবে যে আর কোনো বাধা আমাদের ছুঁতে পারবে না, সায়ান বলল। নীলিমা এই কথাগুলো শুনে শান্তি পেল। রিমা এবার বুঝতে পারল তার ষড়যন্ত্র কোনোভাবেই সফল হচ্ছে না। কিন্তু সে সহজে হাল ছাড়ার মানুষ ছিল না। একদিন সে নীলিমার বাবার কাছে গোপনে গিয়ে বলল, আপনার মেয়ে যে সায়ান নামের ছেলেটির সাথে মিশছে, সে মোটেও ভালো নয়। আপনি কি জানেন সে এর আগে আরও অনেক মেয়ের সাথে সম্পর্ক করেছে? এই কথাগুলো শুনে নীলিমার বাবা ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি সেদিনই নীলিমাকে ফোন করে বললেন, তুমি যদি এই ছেলের সাথে সম্পর্ক রাখো তাহলে তুমি আর আমাদের পরিবারে জায়গা পাবে না। নীলিমা বাক্রুদ্ধ হয়ে গেল। নীলিমা এই কথাগুলো সায়ানকে জানাল। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তোমার জন্য আমার পরিবার থেকে বেরিয়ে আসতে হবে, এটা আমি কখনোই চাই না, নীলিমা বলল। তোমার পরিবার ঠিক আছে। তারা কেবল তোমার জন্য চিন্তা করছে। কিন্তু তুমি জানো এই গুজবগুলো মিথ্যা। আমি তোমার বাবার সাথে কথা বলবো, সায়ান বলল। তুমি কিভাবে করবে? ভালোবাসা মানে কেবল মিষ্টি কথা বলা নয়, বরং সব চ্যালেঞ্জকে সরিয়ে নিজের জায়গা তৈরি করা। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। সায়ান একদিন নীলিমার বাবার সাথে দেখা করতে গেল। আপনার মেয়ে আমার জন্য যা করছে সেটা খুব কম মানুষই করতে পারে। সে আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমি চাই আপনি আমাদের সম্পর্ককে বুঝুন,
সায়ান বলল। তুমি কি জানো এই সম্পর্ক আমার মেয়ের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে? সমাজের মানুষরা কি বলবে? আমি জানি। তবে আমি প্রতিজ্ঞা করছি নীলিমাকে কোনোদিন ছোট হতে দেব না। আমি তাকে সম্মান করব এবং তার স্বপ্ন পূরণে সবসময় পাশে থাকব। সায়ানের কণ্ঠ দৃঢ় ছিল। নীলিমার বাবা কিছুক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, তোমার কথাগুলোতে সত্যতা আছে। আমি তোমাদের সময় দেব। কিন্তু একটাই শর্ত, তোমরা দুজনই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। অন্যদিকে রিমা জানতে পারল যে তার শেষ ষড়যন্ত্রও ব্যর্থ হয়েছে। তার নিজের দলের মধ্যেই তার প্রতি বিদ্বেষ শুরু হল। সবাই বলল, তুমি শুধু নিজের স্বার্থের জন্য এসব করছ। ভালোবাসার সাথে প্রতিযোগিতা করা তোমার উচিত হয়নি। রিমা একা হয়ে গেল। নীলিমা ধীরে ধীরে তার পড়াশোনায় মনোযোগ দেওয়া শুরু করল। সে জানত তার স্বপ্ন পূরণ করা সায়ানের প্রতি তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হবে। অন্যদিকে সায়ানও তার পড়াশোনার পাশাপাশি একটি পার্ট টাইম কাজ শুরু করল। তার লক্ষ্য ছিল নিজের পায়ে দাঁড়ানো এবং নীলিমার পরিবারকে প্রমাণ করা যে সে সত্যিই নীলিমার যোগ্য। 2 বছর পর সায়ান তার পড়াশোনা শেষ করে একটি বড় কোম্পানিতে চাকরি পেল। এই সুখবরটি জানাতে সে সরাসরি নীলিমার বাসায় গেল। আজ থেকে আমি শুধু কথায় নয়, কাজে দেখাবো যে আমি তোমার যোগ্য। সায়ান মৃদু হাসল। নীলিমার বাবাও খুশি হলেন। তিনি বললেন, তোমাদের সম্পর্ক যদি এতদিন টিকে থাকতে পারে, তবে আমি নিশ্চিত এটি ভবিষ্যতেও টিকে থাকবে। শেষমেশ নীলিমা আর সায়ানের সম্পর্ক পরিবার এবং সমাজের বাধা কাটিয়ে এক নতুন পর্যায়ে পৌঁছাল। তারা বুঝতে পারল, ভালোবাসা কেবল একটি অনুভূতি নয়, এটি একে অপরের প্রতি দায়িত্ব এবং সমর্থনের মিশ্রণ। নীলিমা আর সায়ানের ভালোবাসার পথ যে এত সহজ হবে না, তা তারা আগেই বুঝেছিল। তবু নিজেদের দৃঢ় বিশ্বাস আর একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে তারা সমস্ত বাধা কাটিয়ে উঠতে চাইছিল। সায়ান চাকরিতে যোগ দেওয়ার পর তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল, কিন্তু সেই অধ্যায়ও পরীক্ষা ছাড়া ছিল না। একদিন নীলিমার বাবা তাকে ডেকে বললেন, নীলু, সায়ান এখন চাকরি পেয়েছে। কিন্তু ভবিষ্যতে সে তোমার জন্য কতটা সঠিক হবে সেটা নিয়ে আমি এখনো নিশ্চিত নই। তুমি কি ভেবেছ যদি কখনো এই সম্পর্ক তোমার জীবনে সমস্যার কারণ হয়? বাবা, আমি জানি আপনারা আমার ভালো চান। কিন্তু আমি জানি সায়ান আমার জন্য সঠিক মানুষ। সে আমাকে কখনো একা ছেড়ে যাবে না, নীলিমা আত্মবিশ্বাসের সাথে বলল। তার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমার মেয়ের ওপর বিশ্বাস রাখতে হবে। রিমা 2 বছর ধরে সায়ান আর নীলিমার জীবনে অনুপস্থিত ছিল। কিন্তু হঠাৎ একদিন সে আবার ফিরে এলো, এবার আরও বড় পরিকল্পনা নিয়ে। সায়ানের নতুন অফিসে সে একদিন তার সাথে দেখা করতে এলো। অভিনন্দন, সায়ান। তুমি অনেক বড় জায়গায় পৌঁছে গেছ, রিমা মিষ্টি হাসি দিয়ে বলল। তোমাকে এখানে দেখে আমি অবাক হয়েছি। কিভাবে এলে? সায়ান অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি জানতে পেরেছি তুমি এখানে কাজ করছ। আমি শুধু তোমাকে শুভেচ্ছা জানাতে এসেছি, রিমা বলল। কিন্তু তার মনের মধ্যে ছিল ভিন্ন পরিকল্পনা। সে ভাবল, এই চাকরির মাধ্যমে আমি সায়ানের ওপর প্রভাব ফেলার চেষ্টা করব। সে একসময় বুঝবে আমি তার জন্য সঠিক। রিমার সাথে সায়ানের অফিসে বারবার দেখা হওয়ার কারণে সহকর্মীরা তাদের নিয়ে গুঞ্জন শুরু করল। শুনেছ, সায়ান আর সেই মেয়েটি প্রায়ই দেখা করছে, একদিন এক সহকর্মী বলল। হ্যাঁ, তারা নাকি আগে থেকেই পরিচিত, আরেকজন বলল। এই গুজব নীলিমার কানে পৌঁছাতে বেশি সময় লাগেনি। সেদিন সন্ধ্যায় নীলিমা ফোনে সায়ানের সাথে কথা বলল। তুমি কি অফিসে রিমার সাথে দেখা করছ? নীলিমা সরাসরি জিজ্ঞাসা করল। হ্যাঁ, তবে সেটা কেবল কাজের প্রয়োজনে। তুমি কি এতে কোনো সমস্যা অনুভব করছো?
আমি জানি না, তবে রিমা যা করেছে তারপর তাকে বিশ্বাস করা আমার পক্ষে কঠিন। নীলিমা মৃদু গলায় বলল, তুমি আমাকে বিশ্বাস করো। আমি জানি রিমা কি করতে চাইছে, কিন্তু আমি তাকে আমাদের জীবনে ঢুকতে দেব না, সায়ান বলল। নীলিমা চুপ করে গেল। তার মনের মধ্যে সন্দেহের বীজ অঙ্কুরিত হচ্ছিল, তবে সে সেটা চাপা দেওয়ার চেষ্টা করল। কয়েকদিন পর অফিসে একটি প্রজেক্ট নিয়ে কাজ করার সময় রিমা ইচ্ছে করে এমন একটি কাজ করল যাতে সায়ান সমস্যায় পড়ে। সে প্রজেক্টের কিছু গুরুত্বপূর্ণ নথি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে ফেলল এবং দোষ সায়ানের ওপর চাপিয়ে দিল। আপনার দলের একটি বড় ভুল হয়েছে। এটার জন্য বড় আর্থিক ক্ষতি হতে পারত, ম্যানেজার রাগী কণ্ঠে বললেন। সায়ান অবাক হয়ে বলল, কিন্তু আমি এই কাজ করিনি। তবে রিমা চুপ করে রইল। এই খবর শোনার পর নীলিমা দ্রুত সায়ানের সাথে দেখা করতে এলো। তুমি এত চিন্তিত কেন? নীলিমা জিজ্ঞাসা করল। রিমা যা করেছে তা আমাকে বড় সমস্যায় ফেলে দিয়েছে। আমার মনে হচ্ছে আমার চাকরি চলে যাবে, সায়ান হতাশ গলায় বলল। তুমি হাল ছাড়বে না। তুমি যদি সঠিক পথে থাকো তাহলে সত্য তোমার পাশে থাকবে, নীলিমা বলল। নীলিমার সাহস সায়ানকে শক্তি দিল। সে ঠিক করল সে নিজের ওপর চাপিয়ে দেওয়া অভিযোগ প্রমাণ করে ছাড়বে। কয়েকদিন পর সায়ান একটি নিরপেক্ষ তদন্তের জন্য অফিসে আবেদন করল। তার দৃঢ় প্রমাণ এবং কাজের প্রতি নিষ্ঠা দেখে ম্যানেজমেন্ট বুঝতে পারল সে নির্দোষ। রিমার ষড়যন্ত্র প্রকাশ পেয়ে গেল। ম্যানেজার রিমাকে ডেকে বললেন, আপনি একজন সহকর্মীর ক্ষতি করার চেষ্টা করেছেন। এটি ক্ষমার অযোগ্য। রিমাকে অফিস থেকে বের করে দেওয়া হল। রিমা আবার সায়ানের সামনে এসে বলল, তুমি কি জানো আমি কেন এসব করেছিলাম? কারণ আমি তোমাকে ভালোবাসি। নীলিমার মতো একজন মেয়ে তোমার জীবনে থাকার যোগ্য নয়। তুমি আমার জন্য পারফেক্ট। ভালোবাসা কখনো অন্যকে আঘাত দিয়ে অর্জন করা যায় না, রিমা। তুমি আমার জীবন থেকে বিদায় নাও। আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু তোমার সাথে সম্পর্ক রাখা অসম্ভব, সায়ান কঠোর কণ্ঠে বলল। রিমা চলে যাওয়ার পর সায়ান আর নীলিমা বুঝতে পারল তাদের ভালোবাসার জন্য তারা অনেক বাধা অতিক্রম করেছে। এক সন্ধ্যায় তারা একসঙ্গে বসে চাঁদ দেখছিল। তুমি কি কখনো ভেবেছিলে আমরা এত দূর আসতে পারব? সায়ান মৃদু হেসে বলল। আমি জানতাম আমাদের ভালোবাসা সত্য হলে কোনো বাধা আমাদের থামাতে পারবে না, নীলিমা বলল। তাহলে এবার আমরা নিজেদের জীবনের পরবর্তী অধ্যায় শুরু করি? নীলিমা লজ্জায় মুখ নামিয়ে বলল, তুমি যা বলবে তাই। সেদিন তারা প্রতিজ্ঞা করল জীবনের সমস্ত চ্যালেঞ্জ তারা একসঙ্গে মোকাবিলা করবে। রিমার ষড়যন্ত্র শেষ হয়ে গেলেও নীলিমা আর সায়ানের জীবনে চ্যালেঞ্জ ফুরিয়ে যায়নি। ভালোবাসার এই যাত্রায় তারা নতুন নতুন বাধার মুখোমুখি হচ্ছিল, তবে তাদের সম্পর্ক ছিল আগের চেয়ে আরও শক্তিশালী। সায়ানের চাকরি এবং রিমার চক্রান্তের ইতি ঘটার পর নীলিমার বাবা মা ধীরে ধীরে তাদের সম্পর্ক মেনে নেওয়া শুরু করলেন। একদিন সন্ধ্যায় নীলিমার বাবা বললেন, সায়ান আমাদের বাড়িতে একদিন ডিনারে আসুক। আমি তার সাথে সরাসরি কথা বলতে চাই। আপনি সত্যিই চান? নীলিমা অবাক হয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ। সে যদি তোমার জীবনের অংশ হতে চায় তাহলে আমাদেরও তাকে জানার সুযোগ দেওয়া উচিত, তার বাবা মৃদু হাসলেন। এই কথায় নীলিমা খুব খুশি হল। সে সায়ানকে ফোনে সব জানাল। তোমার বাবা চাইছেন আমি তোমাদের বাড়িতে যাই? সায়ান অবাক হয়ে বলল। হ্যাঁ। তুমি আসবে তো? অবশ্যই। আমি সবসময় তাদের বিশ্বাস অর্জন করতে চেয়েছি। এটা আমার জন্য একটা সুযোগ, সায়ান বলল। ডিনারের দিন সায়ান যথাসময়ে পৌঁছে গেল। সে পরিপাটি পোশাক পরেছিল, তার চোখে ছিল আত্মবিশ্বাস।
নীলিমার বাবা তাকে গম্ভীর মুখে স্বাগত জানালেও তার মধ্যে ছিল এক ধরনের সৌজন্য। ডিনার চলাকালীন তার বাবা অনেক প্রশ্ন করলেন, সায়ানের পরিবার, ভবিষ্যৎ পরিকল্পনা, নীলিমার প্রতি তার দৃষ্টিভঙ্গি। আপনি কি জানেন, সম্পর্ক কেবল আবেগের বিষয় নয়, এটা দায়িত্ব এবং প্রতিজ্ঞার বিষয়, তার বাবা বললেন। আমি জানি, এবং আমি প্রতিজ্ঞা করছি যে নীলিমার পাশে সবসময় থাকব। আমি তার সম্মান এবং স্বপ্নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, সায়ান দৃঢ় কণ্ঠে বলল। নীলিমার বাবা একটু নরম হয়ে গেলেন। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন দায়িত্বশীল মানুষ। আমি চাই তোমরা দুজনই ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নাও, তিনি বললেন। সেদিনের পর নীলিমার পরিবার ধীরে ধীরে সায়ানকে মেনে নিল। নীলিমার মা একদিন তাকে বললেন, তোমার পছন্দে আমি খুশি। তবে তোমরা দুজনেই যেন একে অপরকে সম্মান করতে কখনো ভুল না করো। এই কথাগুলো নীলিমার মনে নতুন সাহস জোগাল। একদিন সন্ধ্যায় সায়ান নীলিমাকে বলল, তুমি কি জানো, আমি প্রতিদিন তোমার সাথে আমার ভবিষ্যৎ কল্পনা করি। আমি চাই আমরা আমাদের জীবনের পরবর্তী অধ্যায় শুরু করি। তুমি কি বলতে চাইছ? নীলিমা লজ্জায় জিজ্ঞাসা করল। আমি চাই আমরা বিয়ে করি। তবে এটা হবে তখনই যখন তোমার পরিবার সম্পূর্ণভাবে প্রস্তুত হবে। নীলিমা একটু অবাক হলেও খুশি হল। আমার পরিবারের কাছে আমি এই প্রস্তাব তুলে ধরব, সে বলল। নীলিমার পরিবার এই প্রস্তাব শুনে কিছুদিন ভেবেচিন্তে সম্মতি দিল। তারা চাইল বিয়ের আগে উভয় পরিবার একে অপরকে ভালোভাবে জানুক। একদিন দুই পরিবারের সবাই মিলে দেখা করল। কথাবার্তা এবং হাসিতামাশায় তাদের মধ্যেকার দূরত্ব কমতে শুরু করল। বিয়ের দিনক্ষণ ঠিক হল। প্রস্তুতির জন্য দুই পরিবার একসঙ্গে কাজ করছিল। নীলিমার মা তার মেয়ে এবং জামাইয়ের জন্য সুন্দর করে বাড়ির পরিবেশ সাজালেন। অন্যদিকে সায়ানের পরিবারও তাদের আনন্দ প্রকাশ করল। অবশেষে সেই বিশেষ দিন এলো। পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনরা এসেছিল। নীলিমা লাল শাড়ি পরে বসেছিল। তার চোখে ছিল আনন্দের অশ্রু। সায়ান সাদা পাঞ্জাবি আর শেরওয়ানি পরে এসে তার পাশে বসে বলল, আজ থেকে আমি তোমার, আর তুমি আমার। সব সময়, নীলিমা মৃদু হাসল। বিয়ের পর তারা একসঙ্গে নতুন জীবনে যাত্রা শুরু করল। সায়ান তার প্রতিজ্ঞা মতো নীলিমার স্বপ্নগুলো পূরণে সবসময় তাকে সমর্থন করত। নীলিমা বুঝতে পারল, ভালোবাসা মানে কেবল আবেগ নয়। এটা হলো একে অপরের প্রতি দায়িত্ব, সমর্থন এবং নির্ভরতার এক মিশ্রণ। সমাপ্ত।